এখান থেকে পরীক্ষার মেইন ফোকাসটা হলো এমআই এন্ড স্টেবল এনজাইম, এটা বেশি আসবে। তো এই জিনিসটা আমাকে এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস এন্ড প্যাথোলজির এই চারটা আমাকে ভালো করে মুখস্থ করতে হবে, বুঝতে হবে এটা। তো এখানে আমি কিছু ক্লিনিক্যাল কেস রেখেছি। ধরো একটা পেশেন্ট আসলো 50-year-old, chest pain on exertion. What will be the differential? Chest pain on chest exertion. pain on exertion, heart stable angina, heart Stable angina. failure. Right. Stable angina হতে পারে, heart failure হতে পারে, even it can also be due to anemia, তাই না? এনিমিয়ার জন্য কিন্তু এরকম Anemia. অ্যানজাইনা হতে পারে। আর যখন পেইনটা প্রলংড হবে, প্রলং চেস্ট পেইন, নট রিলিভ বাই রেস্ট, তখন আমরা বলবো সেটা অ্যাকিউট করোনারি সিনড্রোমের দিকে যাবে, তাই না? তখন হলো অ্যাকিউট করোনারি সিনড্রোম। এবং সেই অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে কি কি আছে? অ্যাকুট কোরোনারি সিন্ড্রোমের মধ্যে আছে আনস্টেবল অ্যাঞ্জাইনা প্লাস ST elevated or non ST elevated MI. ভেরি গুড। আর একটা হলো সাডেন কার্ডিয়াক ডেথ, দ্যাটস অলসো পার্ট অফ Sudden cardiac. অ্যাকিউট করোনারি সিনড্রোম। তো ক্লিনিক্যালি আমরা যদি এই কন্ডিশনসগুলো ডিফারেন্সিয়েট করতে চাই, স্পেশালি আনস্টেবল অ্যাঞ্জাইনা আর এমআই, তাহলে মেইন ডিফারেন্সটা একটা তো হলো ইসিজি। ইউজুয়ালি এমআই যখন হয় এসটি এলিভেশন হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে নন এসটি এমআই হতে পারে। আর আনস্টেবল অ্যাঞ্জাইনাতে ইউজুয়ালি কি হয়, টি ইনভার্সন থাকে, তাই না? আনস্টেবল অ্যাঞ্জাইনা অলসো কলস টি ইনভার্সন অর এসটি ডিপ্রেশন। ট্রপাই কেমন থাকবে আনস্টেবল অ্যাঞ্জাইনাতে? নর্মাল। সবাই নর্মাল। নর্মাল। বাট যখন এমআই হবে, সেটা এনএসটি এমআই হোক বা স্টেমি হোক, সেখানে কিন্তু ট্রপাইটা রেইজ থাকবে। ট্রপাই উইল বি ইনক্রিজড ইন NSTMI or STEMI, দুটোতে কিন্তু ট্রপাই পাবে। এমআই মানেই হলো ট্রপাই মাস্ট ইনক্রিজ, ট্রপাই শুড বি ইনক্রিজ, এমআই ডেফিনিশনের মধ্যে দেখবা আছে। এখানে আমাদের কার্ডিয়াক যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সেই লেশনটা যে প্রোগ্রেস করে, সেই প্রোগ্রেশনের সাথে ক্লিনিক্যাল একটা কোরিলেশন করা আছে। সো এটা আমাকে মনে রাখতে হবে যে ক্লিনিক্যালি সাইলেন্ট কোন পর্যন্ত থাকতে পারে। সো আপ টু টাইপ 4 অ্যাথেরোমাটাস লেশন ক্লিনিক্যালি সাইলেন্ট থাকতে পারে। আর টাইপ 4টা হলো একটা গ্রে এরিয়া। সো টাইপ 4টা সাইলেন্ট এবং ওভার দুটোই হতে পারে। সো টাইপ 4 পর্যন্ত সাইলেন্ট থাকতে পারে, আবার টাইপ 4 থেকেই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন শুরু হতে পারে। সো স্টেবল অ্যাঞ্জাইনা ইউজুয়ালি স্টার্টস অন টাইপ 4 লেশন। আবার যখন টাইপ 5 বা টাইপ 6 লেশন হয়, সেগুলা স্পেশালি টাইপ 6 লেশন উইল লিড টু অ্যাকিউট করোনারি সিনড্রোম। এবং টাইপ 6 লেশনের মধ্যে কি কি আছে এটা পরীক্ষাতে আসতে পারে, সারফেস ডিফেক্ট and thrombus formation. তো এইটা আমি কোয়েশনের পয়েন্ট আমি এখানে দাগিয়ে রেখেছি যে একটা প্লাগ কখন আমরা স্টেবল বলবো, স্টেবলের ফিচার কি, এবং কখন আমরা আনস্টেবল বলবো তার ফিচার কি। সো এখানে আনস্টেবল প্লাগ বা ভালনারেবল প্লাগের কিছু ফিচার দেওয়া আছে, মানে যে প্লাগটা রাপচার করে এখান থেকে এমআই হতে পারে। অবভিয়াসলি যদি ভিতরে অনেক বেশি ফ্যাট থাকে, ক্যাপটা অনেক পাতলা হয় এবং স্পেকাল ক্যালসিফিকেশন থাকে, তো এগুলো হলো ভালনারেবল প্লাগের বৈশিষ্ট্য। সাথে যদি ইনফ্লামেশন হয়, তখন প্লাগটা আরো বেশি সফটেনিং হয়ে যায়। আর স্টেবল প্লাগগুলো অবভিয়াসলি ভিতরে লিপিড কম থাকবে, একদম এক্স্যাক্টলি রিভার্স, ফাইব্রাস ক্যাপটা ঠিক থাকবে এবং ক্যালসিফিকেশন হলো হেভি ক্যালসিফিকেশন হবে। সো দুই জায়গায় ক্যালসিফিকেশন আছে। ভালনারেবল প্লাগসে হলো স্পেকলড, অ্যান্ড ইন কেস অফ স্টেবল প্লাগ সেটা হলো হেভি। সো এই জিনিসটা আমাকে আলাদা করে মুখস্থ করতে হবে। দ্যাট ইজ এ হাই এন্ড স্টাফ। রিস্ক ফ্যাক্টর দেয়া আছে, রিস্ক ফ্যাক্টর আমার মনে হয় যে তোমার ভালোই আইডিয়া আছে। এবং ম্যানেজমেন্ট মেন্স যদি অ্যানজাইনা হয়, ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্য রিস্ক ফ্যাক্টর। সো প্রাইমারি প্রিভেনশন মানে হলো রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল। প্রাইমারি প্রিভেনশন মানে যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, ওবেসিটি এন্ড আদার বিহেভিয়ার, সেই চেঞ্জগুলো হলো প্রাইমারি প্রিভেনশন। আর সেকেন্ডারি প্রিভেনশন মানে হলো যদি একবার এমআই বা কোনো একটা অ্যাথেরোস্ক্লেরোটিক লেশন হয়ে যায়, তারপরে আমরা যে ট্রিটমেন্টটা করি, দ্যাট ইজ সেকেন্ডারি প্রিভেনশন। তো প্রথমেই অ্যানজাইনার প্র্যাকটিসটা আলাদা করে এখানে একটা ছোট্ট শর্ট নোটের মতো দেওয়া আছে ডেভিডসনে। তো পরীক্ষাতে যদি কখনো একটা চেস্ট পেন অন এক্সারশন দেওয়া থাকে,
তখন কার্ডিয়াক ডিফারেন্সিয়াল আর কি হতে পারে সেটা আমি এখানে লিখে দিয়েছি। একটা হলো এঅর্টিক স্টেনোসিস একটা ডিফারেন্সিয়াল হবে, আর হলো হোকাম। তাহলে দুইটাতেই যেটা দেখা যায় আমরা জানি দুইটাতেই এঅর্টিক যে আউটফ্লো ট্র্যাক বা এলভি আউটফ্লো ট্র্যাকটা হলো ন্যারো থাকে in case of aortic stenosis and in case of HOCM. তো aortic stenosis একটা ক্লাসিক ট্রায়াড আছে, সিম্পটম ট্রায়াড। বলতে পারবা aortic stenosis এর ট্রায়াডটা কি? এটা বলি এএসডি হলো অ্যাঞ্জাইনা, তারপর হচ্ছে সিনকোপ, ডিসপনিয়া অন এক্সারশন। ফ্যান্টাস্টিক। সো অ্যাঞ্জাইনা, সিনকোপি অ্যান্ড ডিসনিয়া। এবং এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের কোনো ইম্পর্টেন্স আছে? এই সিকোয়েন্স এএসডি যে বলে, ছোট্ট একটা জিনিস। ইম্পর্টেন্সটা পড়া হয় না আমার। আচ্ছা, তাহলে ছোট্ট একটা জিনিস কিন্তু এটার ইম্পর্টেন্স আছে একটা। এই যে সিকোয়েন্সিয়ালি হয়, এটা প্রথমে অ্যাঞ্জাইনা হয়, তারপরে সিনকোপ হয়, সবার সাথে ডিসনিয়া হয়, এবং প্রত্যেকটা সিমটমে পেশেন্টের লাইফ স্প্যান কমে আসে। সো অ্যাঞ্জাইনার লাইফ স্প্যান হলো সবচেয়ে বেশি, যাদের অ্যাঞ্জাইনা হবে তারা বেশি দিন বাঁচবে। সাথে সিনকোপ হলে তার মৃত্যুটা আর ঘনায় আসবে। আর ডিসনিয়া যখন হবে এঅর্টিক স্টেনোসিসে, তার মানে তার মৃত্যু একদম সন্নিকটে। ঠিক আছে, তার মানে এটা হলো সিভিয়ারিটি ইন্ডিকেট করে। সিভিয়ারিটি যখন বাড়বে তখন এই সিমটমস গুলো এইভাবেই এই সিকোয়েন্সেই প্রোগ্রেশন করবে। এটা তো আসলে অ্যাডিশনাল পয়েন্ট বললাম। করোনারি স্পাজম বা আমরা এটাকে অনেক সময় বলি প্রিন্স ম্যাটাল, সো ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা অথবা প্রিন্স ম্যাটাল অ্যাঞ্জাইনা। এটা রাতের বেলা অনেক সময় ঘুমের মধ্যে আর্টেরিয়াল স্পাজম হয় এবং তখন চেস্ট পেইন হয়। ইন্টারেস্টিংলি ট্রানজিয়েন্ট এস্টিলেশন হতে পারে, তখন দেখা যাবে ইভেন পজিটিভ ট্রপোনিনসও থাকতে পারে। সো খুবই ইন্টারেস্টিং। এটা এফসিপিএস এর একটা এসবিএ বা একটা কেস হিসেবে দিতে পারে যে একটা পেশেন্ট আসলো এরকম, তার রাতের বেলা আসছে, রাতের বেলা যখন আসলো আমাদের হসপিটালে তখন দেখলাম এসটি এলিভেশন আছে, ট্রপাই পজিটিভ। সকালবেলা তার চেস্ট পেইন নাই, ট্রপাই নেগেটিভ। আমরা এনজিওগ্রাম করলাম, এনজিওগ্রাম করে দেখলাম এভরিথিং পারফেক্টলি নর্মাল। দ্যাট ইজ ইউর প্রিন্স ম্যাটাল অ্যাঞ্জাইনা অর করোনারি আর্টারি স্পাজম। আর সিন্ড্রোম এক্স হলো আননোন, এখানে অনেকগুলা ফিচার থাকে, কিন্তু এখানে অ্যাঞ্জাইনা থাকলেও পেশেন্টের এনজিওগ্রাম নর্মাল হয়। সো নর্মাল এনজিওগ্রাম, বাট স্ট্রেস টেস্ট করলে সেখানে কিন্তু পেশেন্টের ইসকেমিয়া থাকে। দ্যাট ইজ সিনড্রোম এক্স। তো এখানে দুইটা বক্স, আগের এই বক্সটা আমরা, এটা তো খুবই ইজি একটা বক্স যে কিভাবে আমরা করোনারি আর্টারি ডিজিজ প্রিভেন্ট করব। সো নাথিং স্পেশাল হিয়ার। আর এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে অক্সিজেন ডিমান্ড এবং সাপ্লাই কিসের উপর ডিপেন্ড করে। তো এইটা দিয়ে আমরা কিন্তু অ্যান্টি অ্যাঞ্জেনাল থেরাপিটা আমরা এক্সটেন্ড করতে পারি। লাইক অক্সিজেন ডিমান্ড আমরা কমাইতে পারি, কিছু অ্যান্টি অ্যাঞ্জেনাল ড্রাগ আছে, সাপোজ বিটা ব্লকার্স। সো বিটা ব্লকার দিলে কি হার্ট রেট কেমন হবে? হার্ট রেট উইল ফল। মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কেমন হবে বিটা ব্লকার দিলে? কমবে। That will also fall. So that's how beta blocker works. Beta blocker decreases the heart rate and decreases myocardial contractility এবং also decreases blood pressure. So overall, it decreases the oxygen demand for heart. So এগুলাতে অক্সিজেন, এগুলা বাড়লে অক্সিজেন ডিমান্ড বাড়ে, এই কন্ডিশনস গুলো কমলে অক্সিজেন ডিমান্ড কমে। ফলে বিটা ব্লকার সবগুলোই কমায় এবং হার্টের অক্সিজেন ডিমান্ড কমায় দেয়, ফলে অ্যাঞ্জাইনার সিমটমস গুলা রিলিফড হয়। এই জন্য বিটা ব্লকার্স আর কমন অ্যান্টি অ্যাঞ্জাইনাল মেডিকেশন। তাহলে অ্যান্টি অ্যাঞ্জাইনাল মেডিকেশন বিটা ব্লকার ছাড়া আমরা আর কি ইউজ করতে পারি? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, রাইট। আরটা হলো নাইট্রেটস, তাই না? নাইট্রেটস, নাইট্রেট, নাইট্রোগ্লিসারিন গুলো। নাইট্রোস আমরা নাইট্রোগ্লিসারিন ইউজ করতে পারি। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিন্তু সিমিলার একটা মেকানিজম, যে হার্ট রেট কমাবে এবং মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমাবে, তার মাধ্যমে সে অক্সিজেন ডিমান্ডটা কমাবে। আর সাপ্লাই আমরা জানি যে ইসিমিক হার্ট ডিজিজে একটা ইস্যু হলো সাপ্লাই কম থাকে। সো মেইন একটা আইডিয়া হলো সাপ্লাইয়ের উপর কিসের উপর ডিপেন্ড করে, একটা হলো অক্সিজেনেশন। সো আমরা জানি যখন এনিমিয়া হয় তখন কিন্তু অ্যানজাইনা হতে পারে। তো এই জন্য সাপোজ একটা দুইটা পেশেন্ট তোমার কাছে আসলো, একটা পেশেন্টের কোনো ইসকেমিক হার্ট ডিজিজ নাই, তার হিমোগ্লোবিন হলো 8। আর একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, পেশেন্টের অ্যানজাইনা আছে, তার হিমোগ্লোবিন 8। কাকে তুমি ট্রান্সফিউজ করবা? কাকে ব্লাড ট্রান্সফিউশন করবা?
যার এনিমিয়া আছে, না দুইজনের এনিমিয়া আছে। যার এনিমিয়া আছে এবং না দুজনের এনিমিয়া আছে, একজনের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, আরেকজনের কোনো অন্য কোনো ডিজিজ নাই, শুধু এনিমিয়া। যার শুধু এনিমিয়া আছে তাকে করবো। ওকে, সো এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো যখনই একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তার যদি হিমোগ্লোবিন লেভেল 9-এর কম হয়, তখনই আমি তাকে ট্রান্সফিউজ করতে পারবো। 9-এর কম হলে, 9 বা তার কম হলেই আমি ট্রান্সফিউশন দিতে পারবো। দ্যাট ইজ ট্রান্সফিউশন থ্রেশহোল্ড ফর ইসকেমিক হার্ট ডিজিজ। বাট ইন কেস অফ নর্মাল পিপল, মানে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ নাই, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফিউশন থ্রেশহোল্ড হলো 7। হেমোগ্লোবিন 7-এর কম হলে ট্রান্সফিউশন দেওয়ার কথা বলা হয়েছে। ডেভিডসনের তোমরা যখন হেমাটোলজি পড়বা, ওখানে দেখবা হেমোগ্লোবিন যখন 7-এর কম হয়, নন কার্ডিয়াক পেশেন্টদের 7-এর কম আচ্ছা হলে আমরা হেমোগ্লোবিন কম হলে আমরা ব্লাড ট্রান্সফিউশন বা আরসিসি দিব। ইসকেমিক হার্ট ডিজিজে সেটা হলো 9। 9-এর কম হলে আমরা ব্লাড দিয়ে দিই। কেন? কারণ যখনই এনিমিয়া থাকে সেটা এনজাইনা বাড়ায়। ওই জন্য ইসকেমিক হার্ট ডিজিজে আমরা একটু আগেই, মানে অল্প একটু হিমোগ্লোবিন কমে গেলে কিন্তু আমরা ব্লাড ট্রান্সফিউশন করে ফেলি। সো এই জিনিসটা আমরা মনে রাখবো। অ্যাক্টিভিটিস প্রিসিপিটেটিং অ্যানজাইনা, ইজি বক্স। সিসিএস স্কোর, এটাও ইজি বক্স। মানে ক্লাস 1 হলো মাইল্ডেস্ট অ্যানজাইনা অ্যান্ড ক্লাস 4 ইজ সিভিয়ার অ্যানজাইনা। মানে যেসব পেশেন্ট হসপিটালে ভর্তি থাকে তাদের হলো ক্লাস 4 থাকে, তাই না? তাদের অ্যানজাইনা অ্যাট রেস্ট থাকে। আর মাঝখানে দুটো স্টেজ, জি ক্লাস 2 হলো ভিগোরাস অ্যাক্টিভিটি, মানে যারা হয়তোবা, এটাও আমরা আমাদের আসলে ক্লিনিক্যালি অ্যাসার্টেন করা খুবই ডিফিকাল্ট। সো ক্লিনিক্যালি আমরা হয়তোবা ক্লাস 3 বা ক্লাস 4টাই দেখতে পাই, ক্লাস 1 ক্লাস 2 আমরা ক্লিনিক্যালি ডিটারমাইন করতে পারে না, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই প্রথম কথা স্ট্রেনার্স এক্সারসাইজ করে না বা ভিগোরাস অ্যাক্টিভিটি করে না, এক্সেপ্ট ফর লাইক যারা ডে লেবারার, তারা হয়তো বা ভিগোরাস অ্যাক্টিভিটি করবে। তাদের ক্ষেত্রে আমি ক্লাস 2 ডিটারমাইন করতে পারবো। সে বলবে যে স্যার আগে আমি অনেক পরিশ্রম করতে পারতাম, কিন্তু এখন অল্প পরিশ্রমে হাঁপায়া যাই। দ্যাট ইজ মাই ক্লাস 2 অ্যাঞ্জেনা স্কোর। বাট বেশিরভাগ মানুষই ক্লাস 3 বা ক্লাস 4 নিয়ে প্রেজেন্ট করে। লাইক পেশেন্ট হয়তো বা একটু সিঁড়ি বেয়ে অল্প একটু উপরে উঠলো, তাতে পরেই তার শ্বাসকষ্ট হচ্ছে বা চেস্ট পেইন হচ্ছে। রিস্ক স্ট্র্যাটিফিকেশন, এখানে কিছু হাই রিস্ক ফ্যাক্টর আছে। হাই রিস্ক ফ্যাক্টর গুলো আমাকে মেমোরাইজ করতে হবে যে এই এনজেনা গুলো হাই রিস্ক। এখানে খুব বেশি কিছু আন্ডারস্ট্যান্ডিং এ নাই। এখানে স্টেবল এনজাইনার একটা ইনভেস্টিগেশন সিকোয়েন্স দেয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এফসিপিএস একটা কোয়েশ্চেন আসতে পারে। তো মেইন আইডিয়াটা হলো এটা। সো আমরা হিস্ট্রি নিব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, অবভিয়াসলি দেন উইল ডু এন ইসিজি। স্টেবল এনজাইনা হলে ইউজুয়ালি ইসিজি নর্মাল থাকে। And then আমার choice of investigation হলো ইটিটি। সো যদি বলি যে স্টেবল এঞ্জিনের মেইন ইনভেস্টিগেশন কোনটা, দ্যাট ইজ ইটিটি। ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট অথবা এক্সারসাইজ স্ট্রেস টেস্ট। সো ইটিটি করে আমরা যদি দেখি যে পেশেন্টের একটা পর্যায়ে গিয়ে ইসকেমিয়া হচ্ছে, চেস্ট পেইন হচ্ছে বা ব্লাড প্রেশার ফল করতেছে, তখন আমরা যেটা করতে পারি, সিটি এনজিওগ্রাম করে দেখতে পারি যে তার হার্ট ব্লক আছে কিনা, মানে করোনারি আর্টারিতে ব্লক আছে কিনা। আর এছাড়া আমাদের আদার অপশন কি আছে? আদার অপশন হলো ইকো অ্যান্ড এনজিওগ্রাম। সো অবভিয়াসলি বেস্ট অপশন ফর ডায়াগনোসিস অফ অ্যানজাইনা অ্যান্ড করোনারি আর্টারি ডিজিজ এনজিওগ্রাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যেসব পেশেন্টের ক্ষেত্রে অ্যানজাইনাটা অত ক্লাসিক না, সেক্ষেত্রে আমরা অনেক সময় সিটি এনজিওগ্রাম করে ফেলি, কারণ এটা নন ইনভেসিভ এবং এটাতে আমরা এক্সক্লুশন করতে পারি। সিটি এনজিওর সেন্সিটিভিটি হাই বাট স্পেসিফিসিটি লো। এই জন্য আমরা অনেক সময় এটাকে স্ক্রিনিং টেস্ট, সিটি এনজিওগ্রাম ক্যান বি ইউজড অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট ফর coronary artery disease। তো এখানে এটা সিকোয়েন্সিয়ালি লেখা আছে কি কি করতে হবে। সো এক্সারসাইজ ইসিজি মানে ইটিটি। যদি ডায়াগনোসিস ক্লিয়ার থাকে তো আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। আর যদি ইটিটি করে ডায়াগনোসিস ক্লিয়ার না হয়, তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি সিটি এনজিও, সো অর কর্নার এনজিওগ্রাম। এটাও একটা মেমোরাইজ করার টপিক, যে যাদের স্টেবল অ্যাঞ্জিনা আছে তাদের কি কি ফ্যাক্টর আমাকে খেয়াল রাখতে হবে এবং কি কি অ্যাডভাইস ফলো করতে হবে। ভেরি সিম্পল, তাই না? আমরা এটা আগেও দেখেছি, নাথিং স্পেশাল হিয়ার।
এই জিনিসটা আমি এফসিপিএস এর জন্য হাই ইয়েল্ড মনে করি, সেটা হলো কমপ্লিকেশনস অফ পিসিআই। সো এটা একটু মেমোরাইজ করতে হবে, হাই ইয়েল্ড। তারপর হলো পিসিআই ভার্সাস সিএবিজি। সো সিএবিজি এর ক্লাসিক ইন্ডিকেশন কি বলতো? কখন টিপিক্যালি আমরা সিএবিজি করি? একটা হলো ট্রিপল ভেসেল ডিজিজ, তাই না? যখন ট্রিপল ভেসেল ডিজিজ হয়, ইউজুয়ালি দ্যাট ইজ দ্য ক্লাসিক ইন্ডিকেশন ফর সিএবিজি। আর কোন আর্টারিতে সিঙ্গেল ইনভলভমেন্ট হলেই আমরা সিএবিজি করি? লেফট এন্ট্রারি ডিসেন্ডিং। লেফট মেইন। সো যদি কখন লেফট মেইন ইনভলভ হয়, তখন এটা কিন্তু একটা ইন্ডিকেশন ফর সিএবিজি। সো লেফট মেইন, আরটা হলো ট্রিপল ভেসেল, এগুলো হলো ক্লাসিক ইন্ডিকেশন। আর মাঝখানে যে ইন্ডিকেশন গুলো আছে সেগুলো হলো গ্রে এরিয়া। সো এখানে আমরা একই সাথে সিএবিজিও করতে পারি অথবা পিসিআইও করতে পারি। তো এখানে এই কম্পারিজনটা একটু মনে রাখতে হবে, ডিফারেন্স বিটুইন সিএবিজি এন্ড পিসিআই আউটকামস। নেক্সট আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হাইলাইট করি। সো এসিএস এর ক্ষেত্রে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মোটামুটি ইম্পর্টেন্ট, যদি মনে রাখতে পারো, স্পেশালি এই 5টা ক্রাইটেরিয়া মনে রাখতে পারলে ভালো। সো এসিএস আমরা কখন ডায়াগনোসিস করতে পারি? সো মেইন ক্রাইটেরিয়া হলো ট্রপোনিন বাড়তে হবে, তার সাথে অ্যাটলিস্ট এই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা থাকতে হবে। দ্যাট ইজ দ্য ডায়াগনোসিস ফর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর এমআই। আর ওল্ড এমআই এর মেইন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা ইসিজি তে যদি প্যাথোলজিক্যাল কিউএফ পাই, অথবা ইকো করলে যদি আমরা দেখি একটা RWMA. So what is RWMA? Regional wall motion abnormalities. তো যদি একটা পেশেন্ট ইকোতে যদি RWMA থাকে, দ্যাট মিন্স তার এখানে এমআই হয়েছিল আগে। ক্লিনিক্যাল ফিচার্স আমার মনে হয় খুব ভালো আইডিয়া আছে তোমাদের। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরীক্ষাতে যেভাবে আসবে যে ভেগাল অ্যাক্টিভেশনের জন্য কি হয় আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের জন্য কোন সিম্পটম হয়, এই দুটো জিনিস আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে। আর এটাতে দেখো আমি অনেক বেশি হাইলাইট করেছি এই জিনিসটা, কমন অ্যারিথমিয়াস ইন অ্যাকিউট করোনারি সিনড্রোম। সো দ্যাট ইজ এ ভেরি হাই ইয়েল টপিক, এইখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। এবং যদি পরীক্ষাতে বলে যে একটা পেশেন্ট এমআই হওয়ার পরে হসপিটালে আসার আগেই, হসপিটালে পৌঁছার পূর্বেই সে মারা গেল, তখন তার কজ কি হবে? হোয়াট ইজ দ্য কজ? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। Ventricular fibrillation, right? So typically ventricular fibrillation also can be due to ventricular tachycardia, মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে, টিপিক্যালি ভিটি অর ভিএফ। বাকিগুলো কমন, এএফ হলো কমনেস্ট অ্যারিথমিয়া, বাট এটা আমরা বললাম যে রিভার্সেবল। এখানে আমি অনেকগুলো সাইড নোট লিখেছি, এই সাইড নোটগুলো তোমাকে অনেক হেল্প করবে। সো এটা প্রি হসপিটাল ডেটের মেইন কজ হলো তুমি যেটা বললে, ভিএফ। আর যদি পরীক্ষাতে একটা কোয়েশ্চেন আসে যে বললো যে একটা পেশেন্ট হসপিটালে ভর্তি এমআই হয়েছিল, তার তৃতীয় দিন ব্যথা আবার নতুন করে ভাসলো, নতুন করে আবার ব্যথা হলো, এখন আমি কি করব? ইসিজি তো আগেতেই তার ট্রপোনিন ইলেভেশন ছিল, এখনো ট্রপোনিন আছে, ইসিজিতে এখনো অ্যাস্ট ইলেভেশন আছে, আমি কিভাবে বুঝবো এটা রিকারেন্ট এমআই কিনা? কি টেস্ট করতে হবে আমাকে? সিকেএমবি। সিকেএমবি। কেন? ওয়াই সিকেএমবি আমরা সিকেএমবির কেন হাফ করি? লাইফ কম থাকে এজন্য। রাইট, সো এটা হাফ লাইফ ইউজুয়ালি কম থাকে এজন্য। right, absolutely. So এটা usually 2 to 3 days এর মধ্যে CKMB becomes normal after an acute attack of MI. But troponin normal হতে কতদিন লাগে usually? তারপরে হইতে Minimum 7 days. বেশি লাগে। Minimum 7 days লাগে। তাহলে ইডিয়ার রেঞ্জটা হলো 7 to 14 days, বাট মিনিমাম 7 days লাগবে ট্রপোনিন নর্মালাইজ হতে। সো ট্রপোনিন দিয়ে কিন্তু আমরা রিকারেন্ট এমআই হসপিটালে ভর্তি হওয়ার সময় পরে যদি আবার এমআই হয় নতুন করে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। ফর দ্যাট ইউ নিড সিকেএমবি। তো এটাও একটা এক্সাম কোয়েশ্চেন আমি বলবো।
সো কমপ্লিকেশনস অফ এমআই এটা তোমাকে খুব ভালো করে মুখস্থ করতে পারো, দ্য কমন কমপ্লিকেশনস। এবং এখানে আমি কিছু সিনারিও দিয়েছি, যেমন একটা এসবি হতে পারে যে একটা এমআই পেশেন্ট থার্ড ডেতে হঠাৎ করে তার চেস্ট পেইন নতুন করে হলো, এবং এই চেস্ট পেইনটা ডিউরিং ইন্সপিরেশন বাড়ে, এবং যখন সে সামনে ঝুঁকে বসে তখন সেই পেইনটা কমে যায়। দ্যাট ইজ এ ক্লাসিক ফিচার অফ পেরিকার্ডাইটিস। তাহলে এটা কখন হয়? সেকেন্ড এবং থার্ড ডেসে হয়। সো এইটা আমি বলবো এটা একটা ক্লাসিক কেস, এটা কিন্তু পরীক্ষাতে দিতে পারে। আর রেসলার সিনড্রোম কি, কখন হবে রেসলার সিনড্রোমের যে পেরিকার্ডাইটিসটা হয়? এনি আইডিয়াস? এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয় এখানে অ্যান্টিবডি তৈরি হয়, রাইট। রেজনেন্সের মধ্যে 5 পাই অটোইমিউন অ্যাক্টিভিটির জন্য হয়, এবং এটা ইউজুয়ালি উইল অ্যাকার আফটার ফিউ উইকস। সো ফিউ উইকস এর পরে অথবা মান্থস পরে এটা হবে। আর এটা হলো ডেইজ। অ্যাকুট পেরিকার্ডিটিসটা হলো, এটা ক্লিয়ার করে দিই, এটা হলো ডেইজ, লাইক সেকেন্ড টু থার্ড ডেইজ। আর এটা হলো উইকস, তো 2 to 3 উইকস অর ইভেন মান্থস। তো এখানে আমি মেইন পয়েন্টগুলো 1, 2, 3 দিয়ে হাইলাইট করেছি। অটো ইমিউনিটি সাথে প্লুরিসি থাকতে পারে এবং মান্থস পরে হতে পারে। আদার কমপ্লিকেশন গুলো দেয়া আছে, কোনটা কোথায় হবে সেটা একটু মনে রাখতে হবে। এটা আমি কিছু নোট করে দিয়েছি, তুমি এটা দেখবা। সো এটা একটা কোয়েশ্চেন হতে পারে এফসিপিএস এসবি এর, যে একটা পেশেন্ট আসলো আমার কাছে, 50-year-old, হিস্ট্রি অফ এমআই 2 months ব্যাক। এখন আমি দেখছি এখনো এসটি এলিভেশন আছে। ইউজুয়ালি কিন্তু এসটি এলিভেশন এমআই ট্রিট করার সাথে সাথে উইদিন ফিউ ডেজ এসটি এলিভেশন কিন্তু ভালো হয়ে যায়, তোমার যদি সাকসেসফুল রিপারফিউশন হয়। ইভেন রিপারফিউশন না হলেও কিন্তু এসটি এলিভেশন নর্মালাইজ হয়ে যায়। কিন্তু যদি কয়েক মাস পরেও আমি দেখি পারসিস্টেন্ট এসটি এলিভেশন আছে ইন দ্য অ্যান্টেরিয়র লিডস, থিঙ্ক অ্যাবাউট ভেন্ট্রিকুলার অ্যানুরিজম। ঠিক আছে? এবং এই পেশেন্টগুলোর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি হবে? পেশেন্ট হলো হার্ট ফেলিওরের সিমটম, মানে শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করবে। সো এটা একটা তোমার ক্লিনিক্যাল কেস হতে পারে এফসিপিএস এ। কি ইনভেস্টিগেশনস করি আমরা ইউজুয়ালি? সো দোজ আর দ্য টিপিক্যাল ইনভেস্টিগেশনস। এবং এটা একটা কোয়েশ্চেন হতে পারে, এসটি এলিভেশন আর কি কি ডিফারেন্সিয়াল আছে? সো একটা ডিফারেন্সিয়াল তো অবভিয়াসলি এমআই। আর কি কি ডিফারেন্সিয়াল আছে? আর ডিফারেন্সিয়াল হলো পেরিকার্ডাইটিস। সো পেরিকার্ডাইটিস যে এসটি এলিভেশন হবে, এটা কয়টা লিডে হবে? ইন অল লিডস। অলমোস্ট অল লিডস, তাই না? অলমোস্ট অল লিডসেই এসটি এলিভেশন হবে। এবং এখানে আরেকটা জিনিস আমি বলি যে পেরিকার্ডাইটিস এসটি এলিভেশনের পাশাপাশি একটা খুবই ইম্পর্টেন্ট ফাইন্ডিংস থাকে। পিআর সেগমেন্ট কেমন হয়? এলিভেটেড থাকবে নাকি ডিপ্রেস থাকবে? ডিপ্রেশন। ঠিক আছে? সো যখনই এলিভেটেড থাক না, সরি ডিপ্রেশন থাকবে। পিয়ার সেগমেন্ট উইল বি ডিপ্রেসড। সো যখন একটা পেশেন্টের এসটি এলিভেশন অনেকগুলো লিডে, সাথে পিয়ার সেগমেন্ট মানে হলো এই যে পি আর এই যে কিউআরএস, তার মাঝখানে যে এরিয়াটা আছে, পি এর পরে আর কিউআরএস এর আগে, দ্যাট ইজ ইউর পিয়ার সেগমেন্ট। এবং সেই জায়গাটা, এই জায়গাটা নিচে নেমে যাবে, পিয়ার সেগমেন্টটা নিচে নেমে যাবে। এটা হলো পেরিকার্ডাইটিসে হয়। আর আদার যে কজগুলো আছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। কমন কজ অফ এসটি এলিভেশন আমি লিখে দিয়েছি, এবং কেমন হবে সেটা সেটা আমি লিখে দিয়েছি। এখানে কিছু এমআইআর ইসিজি দেয়া আছে। তো এমআইআর ইসিজি কি কি থাকতে পারে? আমরা জানি যে আনস্টেবল অ্যানজাইনা এন্ড এনএসটিএমআই তে কিন্তু ইসিজি তে ডিফারেন্সিয়েট করার কোনো ওয়ে নাই, বিকজ বোথ অফ देम হ্যাজ টি ইনভার্সন এন্ড এস ডিপ্রেশন। তাহলে এই দুইটা কন্ডিশনকে ডিফারেন্সিয়েট করতে হলে আমাকে কি করতে হবে? আনস্টেবল অ্যানজাইনা এন্ড এনএসটিএমআই আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে কি করব? ট্রপাই করতে হবে। ট্রপাই, রাইট। সো ট্রপাই পজিটিভ মিন্স এনএসটিএমআই এন্ড নেগেটিভ মিন্স আনস্টেবল অ্যানজাইনা। আর এখানে এমআই এর টিপিক্যাল ইসিজি ফাইন্ডিংস গুলো দেয়া আছে, এখানেও আছে, এখানেও আছে। সো এমআর ফাইন্ডিংস গুলো এখানে যদি আমরা দেখি, টেস্ট এলিভেশন and then আস্তে আস্তে T inversion and QF. So those are the typical feature: ST elevation, T inversion and QF. So T inversion টা পরে হয়, initially hyperacute T হয়। তো এইটা আমি দেখলাম যে এমডি তেও আসে, এফসিপিএস এও আসে। তো এখানে আমার লাগবে মেইনলি সেকেন্ডারি প্রিভেনশন থেরাপি, মানে এমআই হওয়ার পরে আমি কি থেরাপি দিব। টিপিক্যালি যারা কার্ডিওলজিস্ট তারা তো আসলে এই প্রেসক্রিপশন করেই তাদের পেট চলে, তাই না? সেকেন্ডারি প্রিভেনশন থেরাপি দিয়ে। সো দ্যাট ইজ অ্যাসপ্রিন আমরা দিব অবশ্যই, লং টার্ম অ্যাসপ্রিন, সারা জীবন খেতে হবে।
বিটা ব্লকার ইউজুয়ালি সারা জীবন খেতে হবে। স্ট্যাটিনটা আমরা জানি এখানে লো ডোজ দিব নাকি হাই ডোজ দিব? এমআইতে হাই বা ডোজ দিব। হাই ডোজ দিতে হবে। সো ইউজুয়ালি স্টার্টিং ফ্রম 40 মিলিগ্রাম টু 80। বাট স্টিল আমরা অনেক সময় দিতে ভয় পাই, কারণ স্ট্যাটিনস দিলে তো পেশেন্টের মায়োপ্যাথি হয়, তখন দেখা যায় পেশেন্টরা নন কমপ্লায়েন্স হয়ে যায়। নন কমপ্লায়েন্স হয়ে গেলে তো সমস্যা। আর মিনারেল কর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আমরা স্পাইরোকার্ড দিতে পারি, এটাও দেখা যায় পেশেন্টের মর্টালিটি বেনিফিট দেয়। আর ডিভাইসেস আমরা বললাম যে এমআই হওয়ার পরে আমরা দিতে পারি আইসিডি। কেন? কারণ হলো এমআই হওয়ার পরে স্পেশালি যদি ইএফ অনেক কম থাকে, তাহলে এই পেশেন্টের কি হতে পারে, কি রিস্ক, কিসের রিস্ক আছে ইএফ যদি অনেক কম থাকে? হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। পেশেন্টের হলো না, পেশেন্টের হলো লো ইজেকশন ফ্র্যাকশন থাকলে পেশেন্টের হাই রিস্ক অফ ভিএফ থাকে, ভিএফ অর ভিটি। ভিএফ অর ভিটি রিস্ক অনেক হাই হয়। এমআই হওয়ার পরে যদি ইএফ অনেক কম থাকে, ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, তার ভিএফ ভিটি হওয়ার রিস্ক অনেক বেশি। সো এটা আমরা একটা বক্স পড়েছিলাম আগে, দিস ইজ প্রাইমারি প্রিভেন্টিভ থেরাপি। সো প্রাইমারি প্রিভেনশনের জন্য, প্রাইমারি প্রিভেনশন মানে এখন আমার ভিটিবিএফ হয় নাই কিন্তু হতে পারে, সো আমি আগে থেকেই আইসিডি বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ এ প্রাইমারি প্রিভেনশন। এবং হকামও কিন্তু, হকামেও যে আমরা দিই আইসিডি, এটাও একটা প্রাইমারি প্রিভেনশন, যে পেশেন্টের হকাম পেশেন্টেরও কিন্তু আইসিডি দিতে হয় আমরা বললাম, যেহেতু তাদের ভিটিভিএফ এর চান্স বেশি থাকে। আর সেকেন্ডারি প্রিভেনশন কখন বলবো? সাপোজ একটা এমআই পেশেন্ট, তার অলরেডি একবার ভিটি বা ভিএফ হয়েছে, তাকে যদি আমরা আইসিডি দেই, দ্যাট ইজ মাই সেকেন্ডারি প্রিভেনশন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আগে একটা চার্ট ছিল, তো ওই চার্ট থেকে একটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন এফসিএস হতে পারে, তো ওই চার্টটা তুমি আবার রিভিউ করবে। তো এইখানে এই এই এনজাইমের চেঞ্জ গুলা কখন কমে যায় আমরা দেখতেছি যে সিকেএমবিটা পিক হয় উইদিন এ 12 আওয়ার পিরিয়ড, এবং 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সিকেএমবি নর্মালাইজেস হয়ে যায়, উইদিন 48 আওয়ার্স নর্মালাইজেস। এই জন্য রিকারেন্ট এমআই আমরা ডায়াগনোসিস করতে পারি। ট্রপাই ক্যান বি এলিভেটেড ফর ফিউ ডেজ, সো আপ টু 2 উইকস পর্যন্ত এলিভেটেড থাকতে পারে, বাট ইউজুয়ালি কাম ব্যাক টু নর্মাল ইন 7 to 10 days, বাট আপ টু 2 days এটা এলিভেটেড থাকতে পারে। এই জন্য এটা রিকারেন্ট এমআই আমরা ডায়াগনোসিস করতে পারবো না এটা দিয়ে। তো এখানে টিপিক্যাল একটা এমআই পেশেন্টের অ্যাপ্রোচটা দেয়া আছে। সো অ্যাপ্রোচের মধ্যে বেসিক আইডিয়া আমরা ক্লিনিক্যালি তো বেশিরভাগই ফলো করি। যখনই পেশেন্ট আসে আমরা ক্লিনিক্যালি দেখে আমরা ইসিজি এন্ড ট্রপাই করতে পাঠাই। সো ইসিজি দেখে আমরা স্টেমি যদি হয়, তাহলে আমাকে অবশ্যই ইনিশিয়াল অ্যান্টি প্ল্যাটলেট মেডিকেশন দিয়ে দিতে হবে এবং বিটা ব্লকার দিয়ে দিতে হবে, তার সাথে অক্সিজেন তো দিবে, মানে এগুলো সাপোর্টিভ মেডিকেশন। বাট মেইন আইডিয়াটা হলো যে পেশেন্টের ইসিজি দেখে আমরা ম্যানেজমেন্টটা করবো। সো ইসিজি টেস্ট এলিভেশন থাকে এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে প্রেজেন্ট করে, উইদিন এ ফিউ মিনিটস। সো খুবই অল্প সময়ের মধ্যে প্রেজেন্ট করলে আমার মেইন আইডিয়াটা হবে পিসিআই। সো উইদিন 2 আওয়ার্স এর মধ্যে যদি হসপিটালে চলে আসে চেস্ট পেইন হওয়ার, তাহলে আমার পিসিআই করতে হবে। এবং পিসিআই করলে মানে স্টেন্টিং করলে আমার সাথে কি দিতে হবে? ইউজুয়ালি আমরা অ্যাবসিক্সিমাব বা ইপটিফিবাটাইড দিই। আর যদি এরকম হয় যে পেশেন্ট পিসিআই এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু পিসিআই করা পসিবল না, আমার ইনস্টিটিউটে পিসিআই নাই, তখন আমরা থ্রম্বোলাইসিস করবো। ইউজুয়ালি আমরা আমাদের হসপিটালগুলোতে আমরা সরকারি হসপিটালে আমরা স্টেপটোকাইনেস দিই, বাট প্রাইভেট হসপিটালগুলোতে আদার টিপিএ যেগুলো আছে, টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর, যেমন অ্যালটিপ্লেস বা রেটিপ্লেস বা ইউরোকাইনেস দেওয়া হয়। সো এটি হলো আমার মেইন ফোকাস। সো মেইন ফোকাস অফ ট্রিটমেন্ট ইজ ইদার প্রাইমারি পিসিআই অর থ্রম্বোলাইসিস। কিন্তু যদি পেশেন্টের প্রেজেন্টেশনটা অনেক পরে হয়, লাইক মোর দেন 12 আওয়ার্স, মোর দেন 12 আওয়ার্স হলে তো আমার রিপারফিউশন করার কোনো অপশন নাই। সো মোর দেন 12 আওয়ার্স যদি হয়, আমরা জিজ্ঞেস করি পেশেন্টে বা কতক্ষণ আগে চেস্ট পেন শুরু হয়েছে। তো 12 ঘন্টার বেশি হলে আমার একমাত্র থেরাপি হলো এলএমডব্লিউ হ্যাপারিন, সাথে পেশেন্টকে আমরা সাপোর্টিভ যে ম্যানেজমেন্ট সেটা তো দিবই। আলটিমেটলি সাপোর্টিভ ম্যানেজমেন্ট, এই যে এই মেডিকেশন গুলো আমরা সেকেন্ডারি প্রিভেনশন থেরাপি, এগুলো সবাইকে দিব। বাট আমার ডিসিশনটা নেওয়া হবে এসটি এলিভেশন দেখে এবং কতক্ষণের মধ্যে প্রেজেন্ট করেছি সেটা দেখে। অল্প সময়ের মধ্যে প্রেজেন্ট করলে আমরা পিসিআই অথবা স্ট্রেপ্টোকাইনেস দিব, 12 ঘন্টার বেশি হয়ে গেলে আমাকে দিতে হবে এলএমডব্লিউ হ্যাপারিন, বা যদি এনএসটিএমআই হয়, এনএসটিএমআই হলেও আমাকে এলএমডব্লিউ হ্যাপারিন দিতে হবে। তো এটা একটা মেমোরাইজেশন টপিক, যে কন্ট্রাইন্ডিকেশনস টু থ্রম্বোলাইটিক থেরাপি। মেইন আইডিয়াটা হলো যেসব কন্ডিশনে ব্লিডিং হওয়ার রিস্ক আছে সেগুলোই আমার
টিপিক্যাল কন্ট্রাইন্ডিকেশন অফ থ্রম্বোলাইটিক থেরাপি। সো এটা মেমোরাইজ করতে হবে ভালো করে। এইটা একটা মেমোরাইজেশন বক্স। সো